বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বলবো আপনারা অনতিবিলম্বে মাদ্রাসা এই প্রতিষ্ঠানগুলো, এই বিশ্ববিদ্যালয়গুলো আপনারা খুলে দেওয়ার ব্যবস্থা করুন, নচেত ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে প্রতিহত করার জন্য বাধ্য হবেন। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, শিক্ষার্থীদের অধিকার ইনশাআল্লাহ। আপনি যদি নারী হয়ে থাকেন, আপনার কি বুক কাঁপতেছে না? আপনি কিসের প্রধানমন্ত্রী? আমরা চাই আপনি রাস্তায় নামুন, আপনি এসব দেখেন আপনার বাবা যে দেশ স্বাধীন করে গেছে সেটা কি আদৌ স্বাধীন না নামে স্বাধীন? দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে ঘিরে সকল স্তরে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে। এই চলমান আন্দোলনকে একেবারে সরাসরি সমর্থন করেছে হেফাজত ইসলাম এবং তারা রাজপথে নামার ঘোষণা দিয়েছে। তুমুল ছাত্র আন্দোলনের মুখে সরকারের ভিত যে অনেকখানি নড়বড়ে হয়ে উঠেছে এবং খোদ প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে যে ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যে রয়েছেন তা স্পষ্ট হয়ে উঠেছে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণের মধ্য দিয়ে। অনেকে সরকার পতনের আশঙ্কা করছে, ভয় পাচ্ছে। খোদ সরকারি দলে যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে এই আতঙ্কটা প্রবল আকার ধারণ করেছে। আপনি দেখেন যে সমস্ত গলাবাজ লোকজন আছে, একজনের গলা নেই এবং কেউ রাজপথে নেই, একদম চুপচাপ, কুল্লু খালাস। নাসিবাদের গোলামি করেন, পুলিশের পোশাক পরে নয়, মুজিব কোট পরে রাজপথে নামুন, আপনাদের সাথে বোঝাপড়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিজেপিকে 1 ঘন্টা সময় দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য। গণ অভ্যুত্থান কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনার পরাজয় কিন্তু অলরেডি হয়ে গেছে। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। কয়েকটি কারণে বর্তমানের এই আন্দোলন সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে পুলিশের সেই আগের মানসিকতা নেই। তারা এখন জানে যে বাংলাদেশে এই ধরনের আক্রমণ যদি শিক্ষার্থীদের উপরে করা হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে ছাড়বে না। এই স্বৈরাচারের পতন হবে, হতেই হবে। যদি পতন আজ হয়, এটা দল হিসাবে আওয়ামী লীগের জন্য ভালোই হবে। প্রিয় দর্শক, সারা দেশে কিন্তু এখন কমপ্লিট শাটডাউন চলছে। দর্শক মণ্ডলী, গতকাল প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের কারণেই শিক্ষার্থীরা আরও ক্ষেপে গিয়ে এই শাটডাউন ঘোষণা করে দিয়েছে। তো প্রিয় দর্শক, আজকে কিন্তু বাংলাদেশের যতগুলো বিরোধী রাজনৈতিক দল রয়েছে সবাই একসাথে একজোট হয়ে মাঠে নামার নির্দেশ দিয়েছে। দর্শক মণ্ডলী, কি হতে চলেছে আজকে? প্রিয় দর্শক, সবাই কিন্তু টান টান উত্তেজনায় টিভির পর্দায় বা কেউ ফোন হাতে নিয়ে বসে রয়েছেন, আজকের দিনটা বেশ গুরুত্বপূর্ণভাবে পর্যবেক্ষণ করছেন। সেই সাথে প্রিয় দর্শক, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরাও খুব গুরুত্বপূর্ণভাবে পাহারা বসানোর কথাও উল্লেখ করেছেন। দর্শক মণ্ডলী, সারা বাংলাদেশে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। সেই সাথে প্রিয় দর্শক, আজকে ঠিক কোন সময়ে কখন এই সারা বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলো মাঠে নামবে তার কিন্তু নিশ্চয়তা নেই এবং যে কোনো সময় কিন্তু এই আন্দোলন মিছিল বা বিক্ষোভ মিছিল হতে পারে। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে কিন্তু এখন শিক্ষার্থীদের বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়, সেটা শুধু সময়ই বলে দেবে। দর্শক মণ্ডলী, শিক্ষার্থীরা ঠিক কোন সময় মাঠে নামবে, আদৌ কি তারা আজকে মাঠে নামবে কিনা সেটা অনিশ্চিত। তবে দর্শক মণ্ডলী, আজকের নিউজটি আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের দিনটিকে নিয়ে ঠিক কি হতে চলেছে। সেই সাথে প্রিয় দর্শক, সবাই কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো একসাথে মাঠে নামার প্রতিশ্রুতি দিয়েছে। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না এই সম্পর্কে, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো, যেগুলোর কিছুটা অংশবিশেষ আপনাদের ভিডিও শুরুতেই দেখানো হয়েছে। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। আওয়ামী লীগ সরকারের ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর এবং জটিল একটা সময় তারা এখন পার করছে। তো আন্দোলনের মাঠে, রাজনীতির মাঠে, কূটনীতির মাঠে এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গা এখন কেটে ফেলা, ছেঁটে ফেলা, এছাড়া এখন সরকার কোনো বিকল্প নাই। ছাত্রলীগ এই সময়টিতে যে বিপর্যয়ের মধ্যে পড়লো, এটি আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। যুবলীগ এই সময়ের মধ্যে যে ক্ষতির মধ্যে পড়লো, এই আন্দোলনকারীদের সাথে তারা পেরে উঠলো না, এটি আওয়ামী লীগের জন্য অনাগত দিনে বিরাট একটা ঝুঁকি হিসাবে কাজ করবে। এই সময়টিতে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা যে কর্মকাণ্ড করলো, সেই কর্মকাণ্ডের ফলে সরকারকে 100বার চিন্তা করতে হবে আগামী দিনে যে কোনো পুলিশি অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে। এটি সামাল দেওয়া এই মুহূর্তে সরকারের জন্য সত্যিকার অর্থে কঠিন একটি বিষয়। তো এইগুলো নিয়ে একটা নিদারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সেই পরিবেশের কারণে কি হচ্ছে, সরকার নিজে যেমনভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে এবং একই কারণে অনেকে এই ক্ষুদ্র বিষয় নিয়ে, যেটা একেবারে সরকারের হাতের মুঠোয় ছিল, সেটার মধ্যে এখন অশনি সংকেত খুঁজে বেড়াচ্ছে। অনেকের মধ্যে সরকার পতনের আভাস দেখতে পাচ্ছে, ইঙ্গিত দেখতে পাচ্ছে। অনেকে সরকার পতনের আশঙ্কা করছে, ভয় পাচ্ছে এবং এটি
সরকার বিরোধী দলের যারা লোক, সরকার বিরোধী যারা রয়েছেন বা বিরোধী দলে যারা রয়েছেন, তাদের থেকে খোদ সরকারি দলে যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে এই আতঙ্কটা প্রবল আকার ধারণ করেছে। আপনি দেখেন যে সমস্ত গলাবাজ লোকজন আছে, একজনের গলা নেই, একজনের মুখে হাসি নেই, একজনের মুখে কোনো কথা নেই, এবং কেউ রাজপথে নেই, একদম চুপচাপ, কুল্লু খালাস, এরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে কি হচ্ছে, এই যে সরকার পতনের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে এই সরকারের মধ্যে 3 ধরনের শ্রেণী আছে। একটা হলো ক্ষমতাধর তেলবাজ শ্রেণী রয়েছে, ধাপ্পাবাজ রয়েছে, দালাল রয়েছে, আর একটা গ্রুপ রয়েছে যারা সুবিধাভোগী। তো এই 3 গ্রুপের মধ্যেই একটা পলায়নপর মনোভাব শুরু হয়েছে, এবং অনেকে যারা ঠিক বিরোধী দলের লোকের সাথে কথা বলতো না, বা অনেকে দেখা যাচ্ছে যে দুনিয়াতে কিয়ামত হবে, মৃত্যু হবে, এই ধরনের জিনিস তারা ভুলে গিয়েছিল, তারা এখন ইয়ানফসি ইয়ানফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সরকারি অফিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। তো এর ফলে আওয়ামী লীগকে এ যাত্রায় তারা টিকবে কিনা বলতে পারি না। যদি টিকে থাকে তাহলে এই যে এখন যে সমস্যা, এরকম সমস্যা খুব দ্রুত আবার তাদেরকে যাকে বলা হয় মোকাবেলা করতে হবে, এবং সেটি হবে আরও ভয়াবহ। এর কারণ হলো এখন ছাত্ররা যে আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে যে দাবি দাওয়া যুক্ত আছে তার সঙ্গে অর্থনীতি নেই। কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো অর্থনৈতিক সমস্যা, এবং এই অর্থনৈতিক সমস্যা নিয়ে তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে খুব দ্রুত সমস্যার সৃষ্টি হবে, ব্যবসায়ীদের সঙ্গে সমস্যার সৃষ্টি হবে, তারপরে বিদেশি বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার পাশাপাশি কূটনৈতিক বিষয়াদি নিয়ে সমস্যার সৃষ্টি হবে। এবং সেই সমস্যা যখন প্রবল এবং প্রকট আকার ধারণ করবে, তখন এই যে এখন এই যে আন্দোলনের যে ক্ষতগুলো, এই ক্ষতগুলোর মধ্যে যে বিষ জমে আছে, এই বিষগুলো একত্রে বের হয়ে একেবারে সরকারের সামনে ফনা তুলে ধরবে। তো তদ্রুপ 2009 সনে যে ঘটনা ঘটেছে, 2014-তে যে ঘটনা ঘটেছে, 2013-তে যে ঘটনা ঘটেছে, 16-তে যে ঘটনা ঘটেছে, 18-তে যে ঘটনা ঘটেছে, 24-এ যে ঘটনা ঘটেছে, সবগুলো একত্র হয়ে যাবে, এবং এখনও কিন্তু সেই জিনিসগুলো একত্র হয়ে গেছে। এখন এখানে সরকার সফল হবে কি হবে না, এটি এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না। 50-50 আজকের দিন পর্যন্ত, এই আশুরার দিন বিকালবেলা পর্যন্ত সরকারের সফলতার কোনো নমুনা নেই, আর যারা আন্দোলনের মাঠে আছেন তাদের ব্যর্থতার কোনো নমুনা নেই। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে আছে, আর জনগণ যারা সাধারণ মানুষ, তাদের যদি ন্যূনতম ক্ষমতা থাকে তারা কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষে আছে। ফলে যে পরিবেশ এবং প্রতিবেশ সৃষ্টি হয়েছে সেটি হলো যারা সরকারের একেবারে দালাল, তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে। যারা তেলবাজ, তাদের মধ্যে একটা পলায়ন মনোভাব রয়েছে, কোনো তেলবাজকে আপনি এখন আর সামনে দেখতে পাবেন না। আর যারা দুর্নীতিবাজ, তাদের মধ্যে রীতিমতো মরণ আতঙ্ক দেখা দিয়েছে। এমনিতেই বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, আসাদ কাণ্ড, মতিউর কাণ্ড, এই ঘটনায় তাদের অনেকটা ডায়রিয়া শুরু হয়েছিল, আর এখন সেই ডায়রিয়াটা আর এখন ঘরে বসে চিকিৎসা করা যাচ্ছে না, রীতিমতো কলেরা হাসপাতাল, মহাকালী কলেরা হাসপাতালে যখন একজন ডায়রিয়া রোগীকে ভর্তি করানো হয় এবং সেই কলেরা রোগীকে যখন আইসিইউতে পাঠানো হয়, তদ্রুপ এখন এই মুহূর্তে আন্দোলনের এই ক্ষণে বাংলাদেশের দুর্নীতিবাদদের রীতিমতো এই আইসিইউতে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। কয়েকটি কারণে বর্তমানের এই আন্দোলন সফল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে পুলিশের সেই আগের মানসিকতা নেই, তারা এখন জানে যে বাংলাদেশে এই ধরনের আক্রমণ যদি শিক্ষার্থীদের উপরে করা হয়, বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে ছাড়বে না, এবং বাংলাদেশের শিক্ষার্থীরা তাদেরকে কি পরিমাণ অপমান অপদস্থ করছে সেটা ইতিমধ্যেই আমাদের প্রিয় ভাই প্রথম শহীদ সাঈদকে যখন শহীদ করা হয়েছে তার থেকে সারা বাংলাদেশের পুলিশ জেনে গিয়েছে। তারা জেনে গিয়েছে কতটা ঘৃণার পাত্রে রূপান্তরিত হয়েছে। আমি জানি না এই পুলিশ ইতিমধ্যেই বর্ডার ক্রস করে ফেলেছে কিনা, নাকি এখনো কোনো বেড়াকে গোপনে চাকরি করছে। দ্বিতীয়ত হচ্ছে এই ফ্যাসিবাদের শেখ হাসিনা, তিনি কিন্তু জানতেন না যে বাংলাদেশে এরকম কোনো আন্দোলন হতে পারে। তার ধারণা ছিল দেশে যেহেতু সকল বড় বড় মহারথীদেরকে আন্দোলন থেকে থামিয়ে ফেলেছি, গ্রেপ্তার করেছি, গুলি করেছি, বর্ষণ করেছি, সবই যেহেতু পেরেছি, 5ই মে থামাতে পেরেছি, 28 অক্টোবর পেরেছি, বিএনপির আন্দোলন, জামাতের আন্দোলন, চরমনায়ের আন্দোলন সব ঠেকাতে পেরেছি, বাকি কি ছাত্র তুচ্ছ মনে করে তাদেরকে গুরুত্বহীন মনে করেছিল। কিন্তু বাংলাদেশের এই দীর্ঘ 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভ যে এতটা বিস্ফোরণ আকারে তার উপরে ধেয়ে আসবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। যে কারণে বিভিন্ন ছাগল কাণ্ড, মতিউর কাণ্ড, আপনার এই যে দুর্নীতির বিভিন্ন মানুষের নাম আসছে, তার পরিবারের দুর্নীতি, তার চাকর বাকরের দুর্নীতি, এগুলো আসার পরেও বেশ ফুরফুরে মেজাজে ছিলেন শেখ হাসিনা, কারণ কিছুটা তিনি পরিকল্পনা করেই এদেরকে নিয়ে এসেছিলেন সামনে। কিন্তু তার সকল পরিকল্পনা মহান আল্লাহর পরিকল্পনার কাছে ভেস্তে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে ইনশাআল্লাহ। কারণ আপনি দেখেন বাংলাদেশের এখন প্রশাসনও শেখ হাসিনাকে বিশ্বাস করে না, বাংলাদেশের পুলিশ তারাও এখন বিশ্বাস করে না। এই বেনজিররা যারা শেখ হাসিনার কাছ থেকে হৃষ্টপিষ্ট হয়েছে তারাও কিন্তু এখন তাকে বিশ্বাস করে না। আওয়ামী লীগের মনোবল ভেঙে গিয়েছে, কারণ দুদিনের আন্দোলনে ছাত্রলীগ সমগ্র ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে। বাংলাদেশের এমন কোনো ক্যাম্পাস নেই যেখানে ছাত্রলীগকে এখন সম্পূর্ণ একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্র এবং ছাত্রীরা মনে না করে। হতে পারে সে প্রগতিশীল ছাত্রছাত্রী, হতে পারে সে ধর্মভিত্তিক ছাত্রছাত্রী, হতে পারে তার কোনো পরিচয় নেই, কিন্তু তার একটা পরিচয়, তিনি ছাত্রছাত্রী। এই যে কোনো পরিচয়েরই হোক না কেন, সবার মধ্যে ধারণা হয়েছে আর যাই হোক ছাত্রলীগ আমাদের মানবতার কোনো সংগঠন হতে পারে না। তৃতীয় যে বিষয়টি আপনারা দেখেছেন যে বাংলাদেশের যারা আস্ফালন করত,
কিছু মন্ত্রী এমপি তারা কিন্তু বাংলাদেশে সাংস্কৃতিকভাবে একটি পরিবর্তন করাতে চেয়েছিল। মনে মনে ভেবেছিল এদেশের সকল কিছুর পরিবর্তন হয়ে গিয়েছে, গান, কনসার্ট, নায়ক নায়িকাদের অবাধ সুযোগ সুবিধা, টাকা পয়সা, ফ্ল্যাট, বাড়ি। কিন্তু এন্ড অফ দ্য টাইমে যখন ছাত্রদের আন্দোলনটা আসলো, চাপে পড়ে হলেও সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিন্তু এখন সরকারের বিরুদ্ধে এক প্রকার হয়ে গিয়েছে। এখন 10 মিনিটসের মতো একটি জনপ্রিয় স্কুলকেও আজকের সরকার তার টাকা বন্ধ করতে বাধ্য হচ্ছে। তার মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো কোনো আন্দোলনের সময় একত্রিত হয়নি। ক্ষুদ্র ক্ষুদ্র জায়গাগুলো এত বড় বড় আন্দোলন হয়েছে কিন্তু সবাই আসেনি। কিন্তু আজ আমাদের এই ছোট্ট ছাত্র ভাইদের প্রচেষ্টাকে সবাই সাদরে গ্রহণ করেছে। কারণ বাংলাদেশের মানুষ চায় মুক্তি, বাংলাদেশের মানুষ চায় শান্তি। আমার বিশ্বাস বর্তমান সময়ে শেখ হাসিনা কিছু মিস্টেক অটোমেটিক করবে, যেটা আপনি শিখিয়ে দিলেও করবে, না দিলেও করবে, অ্যাডভাইস দিলেও করবে, অ্যাডভাইস না দিলেও করবে। যেমন আপনি দেখেন চায়না থেকে এসে বিবৃতি দিলেন, আবার আজকে কার পরামর্শে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। দুটো জায়গায় তিনি রং করেছেন বলে বিশ্বাস করি। এখন তার হাতে আছে আর একটি অপশন, সেটা হচ্ছে হয় আপনাকে চরমভাবে দমন করবে, না হয় তাকে নরম সুর হতে হবে। নরম হলেও পতন, চরমভাবে দমন করলেও পতন। কারণ আজকে যে ভাষণ দিয়েছেন তার মধ্যেও তার উগ্রপন্থী অবস্থান ছিল, তার মধ্যে তার লিয়েজো মানসিকতা ছিল না। আর লিয়েজও সে করতে পারছে না, কারণ তিনি তো লিয়েজো করলে তার যারা লওয়াকাণ্ডা রয়েছে তাদেরকে তো তিনি এক ধরনের ভাব দেখিয়ে ফেলেছেন এই 17 বছর পর্যন্ত। 3 দিন আগেও বলেছেন আমি কাউকে কেয়ার করি না, আমি বঙ্গবন্ধুর কন্যা। তো এই ভাবটা তো আর রাখতে পারবে না, সে কারণে তিনি সেটাও পারছেন না। না পারছেন ছাত্রদেরকে ডেকে সমাধান করতে, না পারছেন তিনি নিজে কোনো উদ্যোগ নিয়ে কোনো কিছু করতে, আবার না পারছেন আপনাদের সাথে ছোট্ট মানসিকতাও প্রকাশ করতে। সবকিছু মিলে শেখ হাসিনা একটা গ্যারাকলের মধ্যেই নিজেকে নিজে ফেলে দিয়েছেন। আর কারো যখন পতন হয় এভাবেই হয়। এখন তিনি আজকের ভাষণ দিলেন, তাও মিস্টেক করলেন। সেদিন রাজাকার বলে খেপিয়ে দিলেন, তাও মিস্টেক করলেন। তার আগে ছাত্রদেরকে অবজ্ঞা করে এই ছোট্ট আন্দোলনটাকে বিশাল আকারে রূপায়িত করার জন্য সবকিছুর দায় দায়িত্ব এই আওয়ামী লীগের। আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই ছাত্র জনতার অগ্নিস্ফুলিঙ্গ দেখেও যদি শেখ হাসিনার ফ্যাসিবাদের গোলামি করেন, পুলিশের পোশাক পরে নয়, মুজিব কোট পরে রাজপথে নামুন, আপনাদের সাথে বোঝাপড়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিজেপিকে 1 ঘন্টা সময় দিয়েছে ক্যাম্পাস ত্যাগ করার জন্য। আমি সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজে যেখানেই পুলিশ প্রশাসন অবস্থান নিয়েছেন শান্তিপূর্ণভাবে আহ্বান জানাচ্ছি, সমস্ত জায়গা থেকে আপনারা সরে যান, আপনারা ছাত্রদের মুখোমুখি হবেন না। এই ছাত্ররাই আপনাদের ভাই, আপনাদের ভাগিনা, আপনাদের স্বজন, আপনাদের সন্তান। কাজেই একজন নব্য হিটলার খুনি শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে আপনাদের হাত আপনাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত করবেন না। আজকে দেশে আপনারা দেখেছেন উচ্চ আদালত এই কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার না করে, সমাধান না দিয়ে 4 সপ্তাহের স্ট্যাটাস কো দিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে। প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করে তুলেছেন। কাজে আজকে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, প্রশাসন কোনো বিভাগ এখন আর কাজ করছে না। দেশে একটা চরম নৈরাজ্য চলছে। সেমনিভাবে 75-এর পরে নৈরাজ্য চলেছিল। সিপাহী জনতা জিয়াউর রহমানকে সামনে রেখে সিপাহী জনতার অভ্যুত্থান ঘটিয়েছিল। আজকে আমি সামরিক বাহিনী, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, আম জনতা, ছাত্রদেরকে সম্মিলিতভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশকে এই নৈরাজ্য থেকে রক্ষার আহ্বান জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রলীগ দখল মুক্ত করে সাধারণ শিক্ষার্থীরা নিয়ন্ত্রণে নিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস ছাড়া করেছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সমস্ত বিশ্ববিদ্যালয়, কলেজ রাজপথে শেখ হাসিনা এবং তার পেটোয়া বাহিনীকে রাজপথে ছাত্র জনতা পরাজিত করছে, প্রতিরোধ করে তুলছে। এই প্রতিরোধ করে তোলা অব্যাহত রাখতে হবে। এখন থেকে এই ছাত্র আন্দোলন এইখানে আজকে ছাত্রদের একটি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলনে ওবায়দুল কাদের ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা, সহিংসতা, রাজনীতি ঘটিয়েছে। এই খুন এবং সহিংসতার দায় ওবায়দুল কাদেরকে নিতে হবে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।